এবার বিচার বহির্ভূত হত্যার বিচারের দাবি নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি দল ও সহযোগী সংগঠনের ২,০০০-এর বেশি নেতা কর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ দায়ের। আন্তঃক্যাডারদের বিরুদ্ধে জনপ্রশাসনে উত্তাপ, পাল্টাপাল্টি কর্মসূচিতে উপেক্ষিত সরকারি আচরণ বিধি, সংকট নিরসনে আলোচনায় জোর দেওয়ার পরামর্শ। এবং সংকটের মাঝেও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পোশাক খাত, বিদায়ী বছরে ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি, মন্দা কাটাতে নতুন বাজারে চোখ ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। আগুনে পুড়ল রাজধানীর বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালত। এদিকে খেলার মাঠ ফেরানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। সকালে পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলার বিচার কাজ শুরু করা যায়নি। সকালে আদালত বসার কথা ছিল, তবে ভবনটিতে ঢুকে দেখা যায় পুড়িয়ে দেওয়া হয়েছে পুরো এজলাস। পরিস্থিতি পরিদর্শন করেছেন আইনজীবী এবং সংশ্লিষ্টরা। এদিকে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আদালত বসানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে আদালতের সামনের সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। পুলিশ জানায়, মাদ্রাসার মাঠে পুলিশকেও ঢুকতে বাধা দিচ্ছেন শিক্ষার্থীরা। চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং বিস্ফোরক থাকা নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে আজও শহীদ মিনারে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা। বিএনপি ও সহযোগী সংগঠনের ২,২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বেলা ১১টার দিকে দলটির মামলা ও তথ্য বিষয়ক প্রতিনিধি দলের ৩ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি নিয়ে ট্রাইব্যুনালে আসেন। ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত ২,০০০-এর বেশি নেতাকর্মীকে ক্রসফায়ার ও হত্যার অভিযোগ আনা হয়। এছাড়াও ১৫৩ জনকে গুমের অভিযোগ করা হয়েছে, যাদের অনেকে এখনও নিখোঁজ বলে উল্লেখ করা হয়। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানির জন্য ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে জামায়াত নেতার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন। পরে ২৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের বেঞ্চ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০০৯ সালের ৩১ অক্টোবর তার মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। এ রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে নিজেরাই হলেন লাশ। সাভারে বেপরোয়া বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স সহ পুড়ল ৪টি গাড়ি। এতে অ্যাম্বুলেন্সে থাকা নারী, শিশুসহ একই পরিবারের ৪ জনের প্রাণ গেছে। আহত ৭ বাস যাত্রীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাস বেপরোয়া গতিতে ওভারটেকিং করার সময় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ স্বজনেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির বাস ওভারটেকিং করতে গিয়েই অ্যাম্বুলেন্সে ধাক্কা লাগে। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে উদ্ধার করা হয় নারী, শিশুসহ ৪ জনের পুড়ে যাওয়া মরদেহ। আহত ৭ বাস যাত্রীকে পাঠানো হয় হাসপাতালে। অ্যাম্বুলেন্স যাইতেছে শ্যামলী অন্য করে যাচ্ছে, যখন আপনার অন্য গাড়ি একটু চাপ দিচ্ছে, চাপ দেওয়ার কারণে সিলিন্ডার বাস্ট হয়েছে। দেখি যে এখানে 3টে গাড়িতে আগুন জ্বলতেছে। একটা হইলো সামনে কি গাড়ি ছিল, ওটা পুড়তে ছিল, দেখার মতো কোনো সিস্টেম ছিল না। পরে পাশে যেটা, পিছনে যে এটা বাস, যেটা এই বাসটা ঘুরতে ছিল। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। মরদেহগুলো আমরা পাই, এগুলো পরিচয় শনাক্ত করার মতো অবস্থা নাই, কারণ আগুনে পুরো একদম ভস্মীভূত হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আমরা এগুলো আইনগত প্রক্রিয়া শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হসপিটালের মর্গে প্রেরণ করেছি। ভোরে মরদেহ নিয়ে আসা হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। খবর পেয়ে ছুটে আসেন স্বজনরা, ভেঙে পড়েন কান্নায়। জানান, টাঙ্গাইল থেকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন একই পরিবারের 4 সদস্য। একটার পরে থেকে মোবাইলে ফোনে আর পাওয়া যাচ্ছে না। নেটে সার্চ দিয়ে দেখা হয়েছে যে কোথাও কোনো দুর্ঘটনা হয়েছে কিনা। সাভারের এই ঘটনাটা আমরা দেখতে পারছি। দেখার পরে এখন আমরা বিভিন্ন হসপিটালে খোঁজ খবর নিছি, আর ল্যাবে এটা ভর্তি হওয়ার কথা ছিল,
আমরা ওইখানেও খবর নিছি, কিন্তু ওইখানে আমরা এই নামে মানে কোনো কেউ ভর্তি হয় নাই, এটা জানাইছে। ঘটনার পর পালিয়েছে বাস চালক ও সহকারী। পুড়ে যাওয়া গাড়িগুলো নেওয়া হচ্ছে পুলিশের জিম্মায়। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। আন্তঃক্যাডার দ্বন্দ্বে উত্তাপ বাড়ছে জনপ্রশাসনে। পাল্টাপাল্টি কর্মসূচিতে উপেক্ষিত সরকারি আচরণ বিধিও বিশ্লেষকরা মনে করছেন দাবি জানাতে নিয়ম মাফিক পথে হাঁটতে হবে সরকারি কর্মকর্তাদের। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার পথ খোলা রয়েছে সরকারের সামনে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া উচিত সরকারের নীতি নির্ধারকদের। এছাড়াও পদোন্নতি, সুযোগ সুবিধা আর মর্যাদার ক্ষেত্রে বৈষম্য কমাতে পারলে আগামীতে জনপ্রশাসনও হবে গতিশীল ও জনবান্ধব। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সরকারি চাকরিতে দীর্ঘদিন সুপ্ত থাকা আন্তঃক্যাডার দ্বন্দ্ব এখন রূপ নিয়েছে প্রকাশ্য বিরোধে। পাল্টাপাল্টি দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নামছেন জনপ্রশাসনের কর্মকর্তারা। নজিরবিহীন পরিস্থিতির মধ্যে জারি হয় সরকারের কঠোর বার্তা। এমন অবস্থায় কর্মসূচি কিংবা বক্তব্য বিবৃতিতে আগের তুলনায় কিছুটা নমনীয় বটে। তবে নিজেদের দাবি থেকে সরে আসেনি কোনো পক্ষই। মূলত উপসচিব পদে পদোন্নতি সংক্রান্ত ইস্যুতে প্রশাসন ক্যাডারের সঙ্গে বিরোধ বাধে বাকি ক্যাডারগুলোর কর্মকর্তাদের। বিশ্লেষকরা মনে করেন প্রতিবেদন তৈরির আগেই জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য কিছু সুপারিশ সামনে আসায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। তাদের কিছু বক্তব্যের কারণে এই অবস্থাটার সৃষ্টি হয়েছে। রিপোর্ট দেওয়ার আগে এতটা খোলাখুলিভাবে কথা বলাটা ঠিক হয় নাই। কিন্তু জনপ্রশাসনকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এই সময়ে করণীয় কি? বিশ্লেষকরা মনে করেন সরকারের কঠোর হওয়ার সুযোগ আছে, তবে প্রাথমিক অবস্থায় জোর দিতে হবে আলোচনার উপর। সংস্কার কমিশনকে একটু সময় দেওয়া উচিত, তারা তাদের মতো করে এই রিকমেন্ডেশনগুলো করুক এবং সরকার সেটা বিবেচনা করে সবার সঙ্গে অন্য যে স্টেক হোল্ডার আছেন এই 26 টাকার স্টেক হোল্ডারের সঙ্গে নিয়ে আলোচনা করুক, দেন একটা রেজাল্ট আসবে। সেই সময় পর্যন্ত সব পক্ষকে একটু রিস্ট্রেইন থাকতে হবে। এখন তারা অনেকটা শোভনীয় পর্যায়ে আসছে। আমার মনে হয় আস্তে আস্তে এটা আরও নমনীয় হয়ে যাবে। আর যদি শেষ পর্যন্ত না হয় তখন তো সরকারকে কঠোর অবস্থান নিতেই হবে। সরকারের আর কোনো উপায় থাকবে না, কারণ আগে তো জনস্বার্থ। আর জনপ্রশাসনে আন্তঃবিরোধী দ্বন্দ্বের স্থায়ী সমাধান কি? সমস্ত ক্যাডারের সুযোগ সুবিধা যদি সেম করা যায়, একই রকম কাছাকাছি করা যায়, একই রকম করা যায়, তাহলে একটা চেঞ্জ আসবে। তো যদি সবাইকে আপনি সমান সুযোগ সুবিধা দেন, তাতে কি দাঁড়াবে? তখন হচ্ছে এই এক ক্যাডারের উপর আরেক ক্যাডারের যে কন্ট্রোলটা, ডমিনেশনটা, এই ডমিনেন্স তখন থাকবে না। পদোন্নতির বঞ্চনা যদি কোনো ক্যাডারেই না থাকে, তাহলে কিন্তু এই যে আন্তঃক্যাডার বৈষম্য এবং ক্যাডার বিরোধ, এইটা কিন্তু আপনা থেকেই কমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসনের জন্য প্রয়োজন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের পদোন্নতি আর যথাযথ জায়গায় পদায়ন। আমার মনে হয়। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক নানা সংকটের পাশাপাশি বছর জুড়ে চরম অস্থিরতার পরেও সদ্যবিদায়ী বছরে 38 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। 7% প্রবৃদ্ধি হিসেবে, যা আগের বছরের তুলনায় 2.5 বিলিয়ন মার্কিন ডলার বেশি। চড়া মূল্যের ম্যান মেড ফাইবারের তৈরি পোশাক উৎপাদন বাড়িয়ে বাড়তি আয় হলেও সংকটের মুখে রফতানি কিছুটা কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। শেখাউচ্চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। ছাত্র জনতার গণ আন্দোলনে পুরো জুলাই আগস্ট উত্তাল বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গার্মেন্টস শিল্পের উৎপাদন। এরপর আওয়ামী লীগ সরকারের পতন হলে শুরু হয় নতুন করে গার্মেন্টস শিল্পের অস্থিরতা। কিন্তু এত সংকটের মাঝেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গার্মেন্টস শিল্প। বিশেষ করে সদ্য বিদায়ী বছরে 38.48 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। অথচ সংকটবিহীন 2023 সালে 35.88 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছিল। 7% গ্রোথ আমরা দেখতে পাচ্ছি ভ্যালুর দিক দিয়ে। জ্যাকেট এক্সপোর্ট করছি প্রচুর পরিমাণে, ব্লেজার এক্সপোর্ট করছি, সেগুলো সবগুলো এফওবি আপনার $10 to $15 উপরে। বিজিএমই এর তথ্য অনুযায়ী 2024 সালে প্রবৃদ্ধি অর্জনে বড় ধরনের ভূমিকা রেখেছে নিটওয়্যার পণ্য, যার পরিমাণ 20.52 বিলিয়ন মার্কিন ডলার। তার বিপরীতে ওভেন পণ্য রপ্তানি হয়েছে 17.95 মার্কিন ডলারের। সাম্প্রতিক সময়ে পরিমাণগতভাবে তৈরি পোশাকের রপ্তানি কিছুটা কমলো ম্যানমেড ফাইবারের
স্পোর্টসওয়্যার এবং অ্যাক্টিভওয়্যারের চাহিদা বাড়ায় বাংলাদেশের রপ্তানি আয়ে গতি স্বাভাবিক থাকছে। ম্যানমেড ফাইবারের এই পোশাকগুলো এখন কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এত জনপ্রিয়, কারণ আসলে মানুষের এখন কিন্তু রুচি চেঞ্জ হয়েছে। একই সঙ্গে কয়েক বছর আগেও বাংলাদেশের গার্মেন্ট শিল্পের মূল বাজার ইউরোপ এবং আমেরিকা কেন্দ্রিক হলো এখন পরিস্থিতি অনেকটা পাল্টে যেতে শুরু করেছে। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মতো অপ্রচলিত বাজারেই রফতানি আয় বাড়ানোর স্বপ্ন দেখছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এই সময়টা আমাদের যদি পরিস্থিতি স্থিতিশীলতায় আমরা নিয়ে আসতে পারি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার মধ্যে কস্ট যদি আমরা মিনিমাইজ করতে পারি, একটা মাইন্ডসেট করতে পারি টু গ্রো ইন দ্য বিজনেস, এক্সপোর্ট বিজনেস, এটার জন্য সবার সহায়তা প্রয়োজন। বাংলাদেশে বর্তমানে বিজিএমই এর আওতাধীন 2564টি গার্মেন্টস কারখানা পুরোদমে চালু রয়েছে। বাংলাদেশের রপ্তানি আয়ের শীর্ষস্থানে রয়েছে তৈরি পোশাক খাত। আবার এ খাতকে পড়তে হচ্ছে নানামুখী জটিলতায়। সম্ভাবনা থাকার কারণে বিদেশি বায়াররা দামি পণ্য তৈরির ক্ষেত্রে বেছে নিচ্ছে বাংলাদেশকে। আবার সেই সম্ভাবনা নষ্ট হচ্ছে গার্মেন্টস ক্ষেত্রে অস্থিরতার কারণে। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। কুয়াশা কম থাকলেও বেড়েই চলেছে শীতের তীব্রতা। রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যে পঞ্চগড়ে অনুভূত হচ্ছে কনকনে শীত। সকাল 9টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশাচ্ছন্ন রয়েছে চুয়াডাঙ্গার আকাশও। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। সময় সংবাদে আরও থাকছে। বিরতি শেষে সিলেটে আজ আবারও শুরু হচ্ছে বিপিএল এর মাঠের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফেভারিট রংপুর বরিশাল। সন্ধ্যায় প্রথম জয়ের খোঁজে চিটাগংয়ের প্রতিপক্ষ ঢাকা। খুলনায় সম্প্রতি বেড়েছে গোলাগুলি, অস্ত্র নিয়ে মহড়া, হত্যাসহ অপরাধমূলক কর্মকাণ্ড। এতে নেতৃত্ব দেয় 12 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের সহযোগীরা। ইতোমধ্যে 4 জন গ্রেফতার হলেও বাকিরা অধরা। সন্ত্রাসীদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের প্রতিবেদন। আধিপত্য বিস্তার ও দীর্ঘদিন আত্মগোপনে থাকা সন্ত্রাসীরা প্রকাশ্যে আসায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুলিশের তৎপরতা ঝিমিয়ে পড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ বাহিনী মাঠে সেই পরিমাণ ভূমিকা তারা রাখতে পারছে না। ভূমিকাটা না রাখতে পারার কারণেই আসলে এই উৎপাতটা বৃদ্ধি পেয়েছে। 3-4 মাসের মধ্যে প্রায় 5টার মতন হত্যাকাণ্ড হয়ে গেছে অলরেডি। লুকিয়ে থাকা যে সন্ত্রাসীরা ছিল তারা দেখেন আস্তে আস্তে প্রভাব বিস্তার আরো বেশি করতেছে। প্রকাশ্যে বিভিন্ন অস্ত্র প্রদর্শনী বা অস্ত্র মহড়া, বাইকের প্রদর্শনী এরা করতেছে। বাসা থেকে বের হয়ে বিকালে বাসায় ফিরবো কিনা শান্তিভাবে সেটা আমরা শিওর বলতে পারতেছি না। একটা সন্ত্রাসী ধরতে গেলে পুলিশের সাথে তারা যেভাবে ফাইট করছে এটা তো এর আগে কখনো দেখা যায়নি। পুলিশি কার্যক্রম যতক্ষণ না কঠোর এবং মজবুত হচ্ছে, যতক্ষণ না আইনের প্রয়োগটা সঠিক হচ্ছে, ততক্ষণ এগুলি চলতেই থাকবে। রাজনৈতিক পট পরিবর্তন ও প্রশাসনিক রদ বদলের সুযোগে বেপরোয়া হওয়া এসব সন্ত্রাসীদের লাগাম টানতে নতুন ছক এঁকেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এখন পর্যন্ত শীর্ষ সন্ত্রাসীর তালিকায় উঠে এসেছে 12 জনের নাম। ইতোমধ্যে 4 জনকে গ্রেফতার করলেও বাকি 8 জনকে ধরিয়ে দিতে পারলে মাথাপিছু 50,000 থেকে 1.5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। পুলিশের সদস্যরা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে। ঘোষণা করেছি যে 12 জনকে যদি অ্যারেস্ট করা হয় কমপক্ষে 50,000 টাকা পুরস্কার থাকবে। অপরাধী গ্রেফতারের পর আইনের ফাঁক গলিয়ে সহজে যাতে বেরিয়ে আসতে না পারে সেজন্য প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ নাগরিক সমাজের প্রতিনিধিদের। মামলাটি বিচারে যাওয়ার পরে কোন কোন পরিস্থিতির সম্মুখীন আমি হতে পারি সেই জায়গাগুলোতে সেই গ্যাপগুলোকে পূরণ করেই মামলাটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। যদি সেটা না হয় নানান ত্রুটিগুলো থাকার কারণে আসামিরা পার পেয়ে যান। গত 4 মাসে খুলনায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অন্তত 16টি। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। খেলার খবর, বিপিএল এর খবর জানাবো। একদিনের বিরতি শেষে আবারও ফিরছে মাঠের ক্রিকেট। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের এখন পর্যন্ত সফলতম 2 দল রংপুর ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 1:30টায়। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানের দল 5 ম্যাচের 5টাতেই জিতেছে। তবে জয় ছাপিয়ে দলটার পারফরমেন্স হট ফেভারিটের তকমা জুড়ে দিয়েছে। এরই মধ্যে কোনো ম্যাচেই প্রতিপক্ষ রাইডার্সের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি।
অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একমাত্র হারটা এসেছে এই রংপুরের বিপক্ষেই। সাকিব, হাথুরু, পাপন যাদের সঙ্গে ঝামেলা ছিল তারা কেউই আর দেশের ক্রিকেটের সঙ্গে নেই। তারপরও কেন জাতীয় দলে ফেরার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তামিম ইকবাল খান, এমন প্রশ্ন সাবেক বিসিবি পরিচালক খন্দকার জামিল উদ্দিনের। এছাড়াও সাকিব আল হাসানকে না খেলানোর বিষয়টাও স্পষ্ট নয় সাবেক পরিচালকের কাছে। তামিম ইকবালকে তো একটু সময় দিতে হবে। যাদের সঙ্গে তার সমস্যা ছিল সাকিবের সঙ্গে মেইনলি হাতুরা সিংয়ের সঙ্গে, তারা তো এখন আর নাই। সুতরাং এখনো কেন উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন? আই এম রিটায়ারিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। এভাবেই কষ্ট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। এরপর কত কিছুই তো দেখেছে দেশের ক্রিকেট, কিন্তু তামিমের জাতীয় দলে ফেরার ইস্যু নিষ্পত্তি হয়নি। তিনি নিজেও সংবাদ মাধ্যমে সরাসরি কিছুই বলেননি। নির্বাচকদের কাছে তামিম ভাবার জন্য সময় চেয়েছেন, কিন্তু কেন? প্রশ্ন খন্দকার জামিলের। এটা তো দেশের জন্য খেলা, এটা তো বিপিএল এর খেলা না, এটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল যেখানে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। যেহেতু এখনো তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয় নাই, তার সঙ্গে পরিষ্কার আসলে তার কাছ থেকে জানতে হবে যে ইয়েস নো। বিসিবিরও পরিষ্কার তার সঙ্গে আলোচনা করে জানা উচিত সময় ক্ষেপণটা আসলে খুব ভালো কিছু না, কারণ আমি খেলবো কি খেলবো না এটা তো আমি এখনই বলতে পারি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের সঙ্গে সাকিব আল হাসানের খেলা নিয়েও ধোঁয়াশায় বিসিবি। সবশেষ গেল অক্টোবরে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। কানপুরি জানিয়েছিলেন টি-20 থেকে বিদায়ের কথা। এর আগে পাকিস্তান সফরেও ছিলেন টাইগার অলরাউন্ডার। এই জায়গাতেই খটকা লেগেছে সাবেক পরিচালকের। সাকিবের ব্যাপারটা আমি খুব ক্লিয়ার না। যদি 5ই আগস্টের পরবর্তী ইমিডিয়েটলি আমরা যদি সাকিবকে বাইরে খেলাতে পারি, তাহলে বাইরে, হ্যাঁ দেশের কথা তো বললাম যে সমস্যা ছিল, আমরা যখন তাকে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পারমিশন দিলাম, তাহলে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাকে আমরা খেলানোর সুযোগটা নিলাম না কেন? কখনো সাকিব, কখনো তামিম, ভিন্ন সময়ে এদের ব্যাপারে কখনোই কঠোর হতে পারেনি বিসিবি। জামিলের মতে এর কারণ বোর্ডের দুর্বলতা। বিসিবি কিন্তু কোনো কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারে নাই, তামিমের ক্ষেত্রে সবসময় ছাড় দিয়ে আসছে। এটার অবশ্য কারণ আছে। কারণ হলো কি, আমাদের পাইপলাইনে প্লেয়ারের অভাব। আজকে যদি আমরা তামিমের বিকল্পটা দাঁড় করিয়ে ফেলতে পারতাম, তাহলে আমার মনে হয় বিসিবি এত সময় ক্ষেপণ করতো না। একটা নির্দিষ্ট ছক কেটে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আমার মনে হয় যে বিসিবি যে আগের যারা বোর্ড ছিল তারা ঠিক সেই পরিকল্পনাটা করতে পারে না। এদিকে এবারে রান মহড়ার বিপিএল মনে ধরেছে সাবেক পরিচালকের। তবে রাহাত ফতে আলী খানকে আনার পর 3 ভেন্যুতে কনসার্ট করা ছিল কেবলই বাড়াবাড়ি। খরচটা কমিয়ে চ্যাম্পিয়নের টাকাটা বাড়াতে পারতাম, তাতে ফ্র্যাঞ্চাইজিগুলো আর একটু উৎসাহিত হতো। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবার বিচার বহির্ভূত হত্যার বিচারের দাবি নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। দল ও সহযোগী সংগঠনের 2000-এর বেশি নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ দায়ের। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।